ওয়েলকাম টু সায়েন্স পেজ। আজকে আমরা মাধ্যমিক গণিতের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পার্ট 2 নিয়ে চলে এসেছি। এর আগে আমরা পার্ট 1-এ কোষে দেখি 1.1 এর 4 অবধি করেছিলাম। এরপর আমরা পার্ট 1 এর পর যতটা হয়েছিল পার্ট 1-এ, তারপর থেকে কন্টিনিউ করব 5 দাগের থেকে। তো এর আগে তোমরা যদি পার্ট 1 না দেখে থাকো তাহলে অবশ্যই আগে পার্ট 1 দেখবে, ওখানে ইন্ট্রোডাকশন আর 4 অবধি করানো হয়েছে, তবেই তোমরা এই ভিডিওর বাকি অঙ্কগুলো বুঝতে পারবে। তো ওই পার্ট 1 এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই পার্ট 1 এর ভিডিওটা অবশ্যই দেখে নেবে। আর আমি ভৌত বিজ্ঞানের 3টে চ্যাপ্টার কমপ্লিট করেছি। আমাদের 4 নম্বর চ্যাপ্টার চলছে, এটা গ্যাসের আচরণ, তাপের ঘটনা সমূহ, রাসায়নিক গণনা শেষ হয়ে গিয়েছে আর আলোটা শুরু হয়েছে। তো এই 4টে চ্যাপ্টারের ভিডিও লিঙ্কগুলো আমি দিয়ে দেবো, তোমরা অবশ্যই এই সময়গুলো দেখে কমপ্লিট করে নিতে পারো। তো দেখো 4 দাগের অঙ্কটা আমাদের 4 অঙ্ক অব্দি হয়েছিল। এবার 5 দাগের অঙ্কটা দেখো, স্ক্রিনের ওপর অঙ্কটা উঠবে। 5-এর অঙ্কটা বলেছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। 42কে এমন দুটি অংশে ভাগ করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তার মানেটা কি? মানে আমরা ধরে নেবো যে 42কে দুটো অংশে ভাগ করতে বলেছে, তাহলে এখানে কিন্তু বলেছে যে তোমার নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। সমীকরণটা শুধু গঠন করি আমরা ছেড়ে দেবো, এখানে আমাদের সমীকরণটা সমাধান করার দরকার নেই। আসলে এখানে সমীকরণ গঠনটা শেখার জন্য এখানে শুধু সমীকরণটা গঠন করতে বলেছে। তাহলে আমরা ধরে নেবো যে ধরি একটি অংশ সমান এক্স, ধরি একটি অংশ সমান এক্স। তাহলে একটা অংশ সমান যদি এক্স হয়, 42কে দুটো অংশতে ভাঙবো, তাহলে অপর অংশ সমান নিশ্চয়ই 42 মাইনাস এক্স হবে। অপর অংশ সমান নিশ্চয়ই 42 মাইনাস এক্স। অপর অংশ সমান নিশ্চয়ই 42 মাইনাস এক্স হবে। ধরে নাও যে 20কে ধরে নাও ভাঙছি, একটা অংশ ধরে নাও 11, তাহলে আর একটা অংশ কত? 20 মাইনাস 11 সমান 9। 20 মাইনাস 11 সমান 9। কিন্তু এখানে তো আমরা জানি না এটা 11 কিনা, এটা এক্স ধরেছি, 42কে এক্স ভাঙছি, তাহলে অপর অংশ, তাহলে একটা অংশ এক্স হলো আর অপর অংশ কি হলো? 42 মাইনাস এক্স। এবার বলেছে যে একটা অংশ অপর অংশের বর্গের সমান, তাহলে একটা অংশ এক্স স্কোয়ার, তাহলে শর্তে একটা অংশ এক্স স্কোয়ার এর বর্গটা বলছে অপর অংশের সমান, তাহলে 42 মাইনাস এক্স করে দিলাম। এক অংশের বর্গ আর একটা অংশের সমান, তাহলে এটা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 সমান 0। তাহলে এইটা হয়ে গেল আমাদের সমীকরণ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সমীকরণ গঠন করতে বলেছে আমাদের, সমীকরণ গঠন হয়ে গেল। বেশ, তারপর নেক্সট অঙ্কটা দেখো, 2-এরটা বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 143। তো এইটা আমাদেরকে একটু বুঝে করতে হবে, এটা তোমাদের একটু মনে রাখতে হবে। এখানে আমরা সমাধানগুলো করব না, শুধু আমাদেরকে সমীকরণ গঠন করতে বলেছে। তাহলে আমরা কি লিখবো? যে ধরি 5-এর এটা 2-এর অঙ্কটা, 5-এর দাগের 2-এর, তাহলে কি লিখবো? এটা যে ধরি একটি অযুগ্ম সংখ্যা সংখ্যা 2x প্লাস 1 ও অপরটি 2x মাইনাস 1। এইটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে যে যদি একটা অযুগ্ম সংখ্যা 2x মাইনাস 1 হয়, পরেরটা 2x মাইনাস একটা 2x প্লাস 1 হলে অপরটা হবে 2x মাইনাস 1। এটা হচ্ছে মনে রাখতে হবে আর কি। x অযুগ্ম ক্রমিক সংখ্যা মানে হচ্ছে একটা সংখ্যার পরের অযুগ্ম সংখ্যাটা, পরের বিজোড় সংখ্যাটা। কিন্তু এটা x আর x প্লাস 1 ধরলে, বা x প্লাস 1 বা x প্লাস 2 ধরলে হবে না, ওটাকে 2x প্লাস 1 আর 2x মাইনাস 1 ধরতে হবে তোমাদের, ঠিক আছে? তাহলে এটা তোমাদের কি বলেছে দেখো, তাহলে আমাদের বলেছে যে গুণফলটা 143। তাহলে আমরা কি লিখবো? শর্তে 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1 সমান 143। তাহলে আমরা গুণ করি এটা, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এখানে 2x এর হোল স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার সমান 143। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? এটা হচ্ছে তোমার 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 143টা এদিকে নিয়ে চলে এলাম, এদিকে প্লাস 143 ছিল, এদিকে এলে মাইনাস 143 হবে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? 4x স্কোয়ার
মাইনাস 144 সমান 0। এখানে তোমার 4 কমন নিয়ে নাও, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 36 সমান 0। তাহলে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 36 সমান 0। তাহলে আমাদের সমীকরণটা হলো এটা, এক্স স্কোয়ার মাইনাস 36 সমান হচ্ছে 0। সমীকরণটা কি দাঁড়ালো, এক্স স্কোয়ার মাইনাস 36 সমান হচ্ছে 0। তাহলে আমাদের সমীকরণটা পেয়ে গেলাম, শুধু সমীকরণটা গঠন করতে বলেছে। তারপরে 3 নাম্বার বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 313। ক্রমিক সংখ্যা মানে কি, মানে ধরে নাও 2 এর পরের সংখ্যা 3, 3 এর পরের সংখ্যা 4, 4 এর পরের সংখ্যা 5, তারপরে 6, তারপর 7, এগুলো হচ্ছে তোমার ক্রমিক, মানে পর পর যেগুলো হয় সেগুলো হচ্ছে ক্রমিক। এবার এখানে যুগ্ম না অযুগ্ম কিছু বলে দেয়নি, তাহলে আমরা একটা এক্স ধরবো আর একটা ধরবো এক্স প্লাস 1। তাহলে বলেছে তাদের গুণফলটা মানে তাদের বর্গের সমষ্টি, ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে আমরা কি লিখবো এটা দেখে নাও ভালো করে একবার। তারপরে দেখো তিনেরটা বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে আমরা ক্রমিক সংখ্যা দুটি, একটা ধরে নেবো এক্স আর একটা ধরে নেবো এক্স প্লাস 1, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা একটা ধরে নিই এক্স, তাহলে ধরি তিনেরটা ধরি একটি ক্রমিক সংখ্যা সমান এক্স। তাহলে অপরটি কত হবে, অপরটি সমান হবে এক্স প্লাস 1। একটা যদি এক্স হয় পরেরটা এক্স প্লাস 1, ধরে নাও 2 একটা, তাহলে পরেরটা কত 2 প্লাস 1 সমান 3, তারপরের 3 প্লাস 1 সমান 4, 4 প্লাস 1 সমান 5। মানে যেটা ধরবো, ধরে নাও 2 ধরেছি, তাহলে 3 হচ্ছে, তাহলে 2 প্লাস 1, 3 মানে কি 2 প্লাস 1। আর যদি 4 হয় তাহলে 3 প্লাস 1, 5 হলে হবে 4 প্লাস 1, তাহলে এক্স প্লাস 1। এবার এটা ধরে নাও এক্স এখানে, তাহলে এক্স প্লাস 1 করে মানে প্লাস 1 করে বাড়ছে, তাহলে একটা যদি এক্স হয় তাহলে আরেকটা কি হবে এক্স প্লাস 1। তাহলে এদের বর্গের সমষ্টি বলেছে 313। তাহলে কি লিখবো, শর্তে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার সমান হচ্ছে 313। এটা আমাদেরকে বলেছে প্রথমটার মানে একটা সংখ্যার বর্গ আর তারপরের ক্রমিক সংখ্যাটার বর্গ হচ্ছে এক্স প্লাস 1। তাহলে আমরা এটা সূত্রতে ভাঙি, এক্স স্কোয়ার প্লাস এটা এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র হবে। এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 313। তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার যোগ করে দিই, 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এই 313টাকে এইদিকে নিয়ে এলে 313 মাইনাস 313 হলো। তাহলে কি দাঁড়াচ্ছে এটা 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312 0। তাহলে এখানে দুইটা কমন নিয়ে নাও, তাহলে কত আসছে এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস 156 সমান 0। 156 ইন্টু 2 মানে 312। তাহলে এখানে আসছে এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস 156, সরি এখানে মাইনাস 2 লিখেছি, এক্স হবে প্লাস এক্স মাইনাস 156 সমান 0। তাহলে এইটা এলো তোমার এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান 0। এইটা হচ্ছে তোমার কি, এইটা হচ্ছে মানে আমাদের সমীকরণটা। ঠিক আছে, আমরা যে সমীকরণটা চাইছি সেই সমীকরণটা হচ্ছে এইটা। বেশ, এবার 6 দাগের অঙ্কগুলো দেখো। 5 দাগের সব কমপ্লিট হয়ে গেল, 3টে ছিল। তারপরে তোমার 6 দাগের গুলো দেখো। 6 দাগের অঙ্কগুলো দেখো। এই যে মানে কোষে থেকে একের একটাতে মানে সমীকরণ শুধু গঠন করতে হবে আমাদের, বাকি আমাদের কিছু করতে বলেনি, এখানে সমাধান করতে বলেনি। এরপরে আমাদের সমাধানটা থাকবে। ঠিক আছে, তো এর পরের অঙ্কটা দেখো। 6 দাগের একেরটা বলছে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। বলছে কর্ণের দৈর্ঘ্য 15 আর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। ঠিক আছে, এখানেও বলেছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে। ঠিক আছে, এখানেও সমাধান করতে বলেনি। তাহলে আমরা কি করব, কর্ণের দৈর্ঘ্য 15 মিটার আর তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে আমরা কি করব, এখানে 6 দাগের একের আমরা ধরে নেব যে ধরি প্রস্থ সমান এক্স, ধরি প্রস্থ সমান এক্স মিটার। তাহলে অতএব দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য সমান বলেছে 3 মিটার বেশি। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস 3 মিটার। দৈর্ঘ্য সবসময় প্রস্থ থেকে বেশি হয় সাধারণত। তাহলে দৈর্ঘ্য সমান এক্স প্লাস 3 মিটার।
এবার বলেছে কর্ণের দৈর্ঘ্য 15, তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি আয়তক্ষেত্রের। অতএব কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে তোমার এখানে x প্লাস 3 হোল স্কয়ার, আর প্রস্থ হচ্ছে তোমার x স্কয়ার, প্রস্থ হচ্ছে তোমার x, তাহলে x স্কয়ার। তাহলে এটা পেলাম আমরা কি কর্ণের দৈর্ঘ্য এত মিটার। তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্য 15 বলে দিয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি শর্তে রুট ওভার x প্লাস 3 হোল স্কয়ার প্লাস x স্কয়ার সমান 15। ঠিক আছে, এবার রুটটা ওইদিকে নিয়ে গেলে কি হবে, রুটটা ওইদিকে নিয়ে গেলে স্কয়ার হয়ে যাবে, তাহলে রুটটা ওইদিকে নিয়ে যাচ্ছি। তাহলে x প্লাস 3 হোল স্কয়ার প্লাস x স্কয়ার সমান 15 স্কয়ার। এবার এটাকে a প্লাস b এর হোল স্কয়ারের সূত্রতে ভাঙো, তাহলে এটা কি দাঁড়াচ্ছে a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার প্লাস x স্কয়ার সমান 15 স্কয়ার, মানে তোমার এখানে লিখে দাও এটা 225, 15 স্কয়ার 225। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এই x স্কয়ার যোগ করে দিলে 2x স্কয়ার, তাহলে 2x স্কয়ার প্লাস এখানে 6x প্লাস 9, 3 স্কয়ার মানে 9, আর 225 টাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস 225 সমান 0। তাহলে এটা কি দাঁড়াচ্ছে 2x স্কয়ার প্লাস 6x প্লাস 225 মাইনাস 225 প্লাস 9 বিয়োগ করতে হবে, তাহলে কত দাঁড়াচ্ছে তোমার এখানে 16, তাই তো, মাইনাস 216 সমান 0। এবার এখানে 2 কমন নিয়ে নাও, 2 কমন নিলে কি দাঁড়াচ্ছে x স্কয়ার প্লাস 3x মাইনাস এখানে 2 কমন নিলে তোমার 216, 2 1 কে 2, 108, তাই তো। তাহলে এবার সমীকরণটা কত দাঁড়াচ্ছে, সমীকরণটা দাঁড়াচ্ছে x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। তাহলে সমীকরণটা কি পেলাম আমরা, x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। এইটা হলো আমাদের সমীকরণটা। ঠিক আছে, এইটা বেরোলো আমাদের সমীকরণটা, খুবই সোজা। বেশ, তাহলে এই অঙ্কটা বুঝতে পারলে। নেক্সট অঙ্কটা বলছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, তিনি যদি ওই টাকায় আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। বলছে প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো যদি তিনি আরো 4 কিগ্রা চিনি মানে বেশি কিনতেন। ঠিক আছে, যে আরো 4 কিগ্রা বেশি পেতেন, তাহলে 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করেছিলেন। তাহলে আমরা কি করব, এটা দেখো এই অঙ্কটা মুছে দিই। বেশ, তাহলে আমরা ধরে নেব যে 1 কেজি চিনির দাম x টাকা। বা আমরা এখানে ধরতে পারি, ধরে নাও ধরি তিনি 80 টাকায় x কিগ্রা চাল ক্রয় করেছিলেন। আমরা ধরে নিলাম যে তিনি 80 টাকায় x কিগ্রা চাল ক্রয় করেছিলেন। অঙ্কটা ভালো করে পড়বে। বলেছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, তিনি যদি ওই টাকায় আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তাহলে প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে 80 টাকায় যদি x কিগ্রা চাল ক্রয় করেন তাহলে 1 কেজি চালের দাম কত হবে, তাহলে x কিগ্রা চালের দাম কত, x কিগ্রা চালের দাম হচ্ছে তোমার 80 টাকা। তাহলে 1 কিগ্রা দাম কত হবে, 1 কিগ্রা চালের দাম 80/x টাকা, 80/x টাকা। এইবার বলেছে যে যদি তিনি আরো 4 কিগ্রা বেশি ক্রয় করতেন, আরো যদি 4 কিগ্রা চিনি বেশি পেতেন তাহলে প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে 4 কিগ্রা যদি আরো বেশি কেনেন তাহলে কত হতো, চিনির পরিমাণ x+4, তাহলে x+4 গ্রাম চালের দাম তখন হতো কত, x+4 কিগ্রা বলেছে, এখানে কিগ্রা বলেছে, তাহলে x+4 কিগ্রা চালের দাম 80 টাকা হতো। বলেছে যদি আরো ওই টাকাতে 80 টাকাতেই যদি আরো 4 কিগ্রা বেশি চাল কিনতেন তাহলে 80 টাকাতে আরো 4 কিগ্রা বেশি কিনলে কত হতো, তাহলে তখন হতো x+4
আর এখানে লিখতে পারো তোমরা আরো 4 কিগ্রা বেশি কিনলে, আরো 4 কিগ্রা বেশি কিনলে, আরো 4 কিগ্রা বেশি কিনলে কি হতো, এক্স প্লাস 4 কিগ্রা চালের দাম কত হতো, এক্স প্লাস 4 কিগ্রা চালের দাম কত হতো, 80 টাকা। ওই টাকাতেই বলেছে যে যদি এক্স মানে আরো 4 কিগ্রা বেশি কিনতেন, তাহলে এক্স কিগ্রা কিনেছেন, তাহলে এক্স প্লাস 4 কিগ্রা হতো, 4 কিগ্রা বেশি কিনলে, তাহলে 1 কিগ্রা চালের দাম কত হতো, 80 বাই এক্স প্লাস 4, 80 বাই এক্স প্লাস 4, তাই তো, 80 বাই এক্স প্লাস 4। এইবার বলেছে যে সেকেন্ড ক্ষেত্রে মানে দ্বিতীয় ক্ষেত্রে 4 কেজি চিনি বেশি যদি কিনতেন 80 টাকায়, তাহলে যে 1 কেজি চালের দামটা হতো এইটা তাহলে 1 টাকা কম হতো। এটা 1 টাকা কম, বেশি চাল পেয়েছেন 80 টাকায়, তাহলে 1 কিগ্রা দাম নিশ্চয়ই কমই ছিল, আর এখানে 1 কিগ্রা দাম বেশি ছিল, তাহলে এই দামটা 1 টাকা কম এইটার থেকে। আরেকবার বলি, ধরে নিলাম আমরা তিনি 80 টাকায় 1 কিগ্রা চাল ক্রয় করেছিলেন, তাহলে এক্স কিগ্রা চালের দাম 80 টাকা, তাহলে 1 কিগ্রা চালের দাম আমরা পেয়ে গেলাম। তারপর বলেছেন যে যদি তিনি ওই টাকাতেই যদি তিনি 4 কিগ্রা আরো বেশি কিনতেন, তাহলে আরো বেশি কেনা মানে এক্স প্লাস 4 কিগ্রা, তাহলে এক্স প্লাস 4 কিগ্রা দাম তখন হতো 80 টাকা, তাহলে 1 কিগ্রা দাম হতো এইটা। এবার বলেছেন যে 4 কিগ্রা বেশি কিনলে মানে 1 কিগ্রা যা দাম আসে এই দামটা আগের 1 কিগ্রার থেকে 1 টাকা কম হতো। তাহলে আমরা এইটা মাইনাস এইটা সমান 1 লিখতে পারি। এটা ধরে নাও 30 টাকা, এটা ধরে নাও 31 টাকা, তাহলে এটা 29 টাকা, তাহলে 30 মাইনাস 29 সমান হচ্ছে 1, এইটা বেশি আর এটা কম, তাই তো। তাহলে x 80 বাই এক্স মাইনাস 80 বাই এক্স প্লাস 4 সমান হবে 1, শর্তেটা। ঠিক আছে, আমি এই উপরের লাইনটা মুছে দিই, এখানে শর্তেটা করে নিই, এটা তোমরা দেখে নাও একটু। তাহলে আমি শর্তেটা লিখবো এখানে, তাহলে শর্তেটা লিখি আমরা। শর্তেটা কি লিখবো, তাহলে লিখবো আমরা শর্তে 80 বাই এক্স, শর্তে কি লিখবো তোমরা আগে ব্যাকওয়ার্ডে যে দেখে নিতে পারো। তাহলে আমরা লিখবো শর্তে 80 বাই এক্স মাইনাস 80 বাই এক্স প্লাস 4 সমান 1। ঠিক আছে, এখানে লসাগু করে দাও, এক্স ইন্টু এক্স প্লাস 4 হবে লসাগু, এক্স আর এক্স প্লাস 4 এর লসাগু কত হবে, এক্স ইন্টু এক্স প্লাস 4, মানে এক্স আর এক্স প্লাস 4 এই দুটোর লসাগু কত হবে, এই দুটোর মধ্যে কোনো কিছু কমন নেই, তাহলে দুটো গুণ হয়ে যাবে। লসাগু মানে কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাহলে দুটো গুণ করে দিলাম। দুটো রাশি যখন কোনো কিছু না মেলে, 2 আর 5 এর ধরে নাও মানে লসাগু করবো, তাহলে কত হবে, 10 হবে। তাহলে সেরকম হলো, দুটো কিছু মেলেনি বলে গুণ হয়ে গেল, তাহলে এক্স আর এক্স মিলে গেল। এবার লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয়, তাই তো, ভগ্নাংশের যোগ বিয়োগের সময় লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয়, দিয়ে লব দিয়ে গুণ করতে হয়। তাহলে এই লসাগুকে যদি এক্স দিয়ে ভাগ করি, তাহলে এক্স এক্স কেটে যাবে, তাহলে এক্স প্লাস 4 পড়ে থাকবে। তাহলে প্রথমে এক্স প্লাস 4 এইটার সঙ্গে এক্স প্লাস 4 পড়ে থাকলে এটাকে লবের সঙ্গে গুণ হবে, তাহলে লবের সঙ্গে গুণ করে দাও, 80 ইন্টু এক্স প্লাস 4 মাইনাস, এখানে দেখো এক্স প্লাস 4 দিয়ে ভাগ করতে হবে। আমি কি বললাম, লসাগুটাকে হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ, তাহলে লসাগুটাকে হর দিয়ে ভাগ তারপর লব দিয়ে গুণ, তাহলে লসাগুটাকে হর দিয়ে ভাগ করলে কত হবে, এক্স প্লাস 4 কে এক্স প্লাস 4 দিয়ে কেটে যাবে, তাহলে এক্স পড়ে থাকবে, তাহলে যেটা পড়ে থাকলে সেটাকে লব দিয়ে গুণ করব, তাহলে 80 ইন্টু এক্স হবে এখানে সমান হচ্ছে 1। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে 80 এক্স প্লাস 4 8 32 320 প্লাস মাইনাস 80 এক্স বাই, এটা গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস 4x সমান 1। তাহলে কত দাঁড়াচ্ছে, এটা 80 এক্স কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x সমান দাঁড়াচ্ছে 320। তাহলে আমরা 320টাকে যদি এদিকে নিয়ে আসি, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 সমান 0। তাহলে আমরা সমীকরণটা পেয়ে গেলাম। তাহলে সমীকরণটা আমাদের কি এলো, আরেকবার লিখে দিই এদিকে, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 সমান 0। এইটা এলো আমাদের সমীকরণটা। শুধু সমীকরণ গঠন করতে হবে, ঠিক আছে, বেশ। তারপর নেক্সট অঙ্কটা দেখো, বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি, একটি ট্রেন প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে সমবেগে গেল, ট্রেনটির গতিবেগ 5 কিমি ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগবে। দুটো স্টেশনের মধ্যে দূরত্ব বলেছে যে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে সমবেগে গেল, তাহলে ট্রেনটির গতিবেগ মানে ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগবে। তাহলে আমরা কি করব, আমরা এখানে কি করব, ধরে নেব যে ট্রেনটির গতিবেগটা আমরা ধরে নেব এখানে, ঠিক আছে, ট্রেনটির গতিবেগটা এখানে আমরা ধরে নেব। কত অঙ্ক এটা, 6-3 অঙ্ক, 6-3, ঠিক আছে। এখানে আমরা ট্রেনটার গতিবেগটা ধরে নেব। দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো যদি গতিবেগটা
মানে ঘন্টায় 5 কিমি বেশি হতো, তাহলে আমরা কি লিখবো, ধরি ট্রেনটির গতিবেগ সমান x কিমি পার ঘন্টা। ঠিক আছে, আমরা ট্রেনটির গতিবেগ ধরে নেব x কিমি পার ঘন্টা, আর ট্রেনটার দূরত্ব বলে মানে তাহলে আর ট্রেনটা স্টেশন দুটোর মাঝের দূরত্ব বলে দিয়েছে, দূরত্ব সমান 300 কিমি, দূরত্ব সমান 300 কিমি। ঠিক আছে, দূরত্ব সমান 300 কিমি। তাহলে আমার সময় কত লাগবে, তাহলে অতএব সময় সমান আমরা ভৌত বিজ্ঞানে একটা সূত্র জানি যে দূরত্ব অতিক্রান্ত দূরত্ব সমান বেগ গণিত সময়, এস সমান ভি ইন্টু টি। এস সমান ভিটি, এটা ক্লাস 9 এ পড়েছো তোমরা ভৌত বিজ্ঞানে। তাহলে এস সমান ভিটি মানে দূরত্ব সমান বেগ গণিত সময়। তাহলে সময় সমান কি, সময় সমান তার মানে দূরত্ব বাই বেগ, সময় সমান দূরত্ব বাই বেগ। তাহলে সময় সমান টি মানে সময়, এস মানে দূরত্ব, ভি মানে বেগ। এখানে লিখে নিই আমরা বাংলাতে যদি লিখতে পারি, তাহলে সময় সমান হচ্ছে দূরত্ব বাই বেগ, সময় সমান দূরত্ব বাই বেগ। তাহলে আমাদের এখানে সময়টা কত দাঁড়ালো, 300 দূরত্ব বলেছে, স্টেশন দুটোর মাঝের দূরত্ব 300, তাহলে আমাদের এখানে দূরত্ব হচ্ছে 300 আর সময় হচ্ছে এক্স। তাহলে এত ঘন্টা, এই সরি এটা বেগটা, ঠিক আছে, এই বেগটা হচ্ছে এক্স কিমি পার ঘন্টা। তাহলে আমাদের সময়টা দাঁড়াচ্ছে 300 বাই এক্স ঘন্টা। ঠিক আছে, 300 বাই এক্স ঘন্টা। এবার বলেছে যে গতিবেগ যদি 5 ঘন্টা বেশি হতো, 5 কিমি বেশি হতো ঘন্টায়, মানে 5 কিমি পার ঘন্টা বেশি হতো, তাহলে সময়টা কত লাগতো, 2 ঘন্টা কম লাগতো। তাহলে গতিবেগ 5 কিমি বেশি হলে, গতিবেগ 5 কিমি ঘন্টায় 5 কিমি মানে 5 কিমি পার ঘন্টা, 5 কিমি পার ঘন্টা বেশি হলে সময় সমান, বেশি হলে যদি গতিবেগটা 5 কিমি পার ঘন্টা বেশি হতো, তাহলে গতিবেগটা সময়টা কত লাগতো, দূরত্বটা তো 300 আছে, দূরত্বটা বেড়ে যায়নি, দূরত্বটা একই আছে, তাহলে দূরত্ব 300 হলো। আমরা সময় বার করছি, সময় সমান আমরা এখানে আরেকবার যদি না বুঝতে পারি এখানে লিখে রেখে দিই, সময় সমান আমরা কি বললাম, দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই বেগ। ঐকিক নিয়ম করেও করতে পারো, কিন্তু এটা সহজেই হয়ে যাবে, ওই জন্য ঐকিক নিয়ম করার দরকার নেই। তাহলে সময় সমান হচ্ছে দূরত্ব বাই বেগ। তাহলে এখানে দূরত্ব 300 আর বেগ বলেছে 5 কিমি বেশি হয়ে গেছে ঘন্টায়, আগে ছিল x কিমি পার ঘন্টা, এখন হয়ে গেছে 5 কিমি পার ঘন্টা বেশি। তাহলে আগে x ছিল, এখন 5 কিমি পার ঘন্টা বেশি হয়ে গেল, তাহলে x প্লাস 5 হয়ে যাবে, x প্লাস 5, এটা কি লিখবো, ঘন্টা। ঠিক আছে, তাহলে 300 বাই x প্লাস 5 ঘন্টা। এবার বলেছে যে এই সময়টা 2 ঘন্টা কম, এখানে গতিবেগ বেড়ে গিয়েছে, তাহলে কম সময় লাগবে, বেশি স্পিডে গেলে কম সময় লাগবে। তাহলে এখানে বলেছে এই সময়টা দ্বিতীয় স্টেশনে যেতে, মানে 300 কিমি যেতে সময়টা 2 ঘন্টা কম লাগে, তাহলে এই সময়টা হচ্ছে 2 ঘন্টা কম। তাহলে এইটা মাইনাস এইটা, আগে যে সময়টা লাগতো আর এখন যে সময়টা লাগছে সেটার বিয়োগফল 2, তার মানে এটা নিশ্চয়ই 2 বেশি, তার মানে তাহলে আমরা লিখতে পারি 300 বাই এক্স। তাহলে আমি মুছে দিই এটা ওপরটা, তাহলে শর্তেটা আমরা লিখবো 300 বাই এক্স, শর্তে কি লিখবো, শর্তে আমরা লিখবো 300 বাই এক্স মাইনাস এইটা 300 বাই, প্রথমে যেতে সময় লাগবে এটা 300 বাই এক্স, আর সেকেন্ডে 300 বাই এক্স মাইনাস এক্স প্লাস 5, যেটা কম সময়, 2 ঘন্টা কম সময়, তাহলে সমান হচ্ছে 2। এবার এটা মুছে দাও, তাহলে লসাগুটা করি, লসাগুটা করলে কি আসছে, লসাগু করলে এখানে x ইন্টু এক্স প্লাস 5, তাহলে x মিলে গেল আগেরটার মতো, লসাগু এটা দুটোর মধ্যে কিছু মেলেনি, তাহলে গুণ করে দিয়েছি, লসাগুকে হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করতে হয়, তাহলে লসাগুকে এই লসাগুটাকে x দিয়ে ভাগ করলে x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে x প্লাস 5। তাহলে আমার এখানে আর সেটাকে লব দিয়ে গুণ হবে, তাহলে 300 ইন্টু এক্স প্লাস 5 মাইনাস এক্স প্লাস 5 কেটে গেল, মানে মিলে যাবে, আর x আর 300 গুণ হবে, তাহলে 300 গণিত x মানে 300x সমান 2। তাহলে এটা কত আসছে, 300x প্লাস 1500 মাইনাস 300x বাই এক্স স্কোয়ার প্লাস 5x সমান 2। কোনাগুনি গুণ করে দিলাম, কোনাগুনি গুণ করবো এবার, এটা কেটে গেল, তাহলে এটা 2x স্কোয়ার প্লাস 10x সমান 1500, এখানে কিছু নেই মানে বাই 1 আছে। ঠিক আছে, এবার আমরা ওইটাকে এদিকে নিয়ে আসি 1500টাকে, তাহলে 2x স্কোয়ার প্লাস 10x মাইনাস 1500 সমান 0। এখানে 2 কমন নিয়ে নাও,
2 কমন নিলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1500 মানে হচ্ছে তোমার 750, 700 700 1400 আর 50 1500। তাহলে আমাদের সমীকরণটা আসছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 750, এটা মাইনাস 750 মাইনাস এটা সমান 0। তাহলে এইটা হলো আমাদের সমীকরণটা। ঠিক আছে, সমীকরণটা কি হলো? এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 সমান 0। এইটা এসছে তোমাদের সমীকরণটা। ঠিক আছে, বেশ। এবার দেখো নেক্সট অঙ্কটা বলছে একজন ঘড়ি বিক্রেতা 4-এরটা 6-এর দাগের 4-এর। তাহলে আমরা এখানে দেখি অঙ্কটা কি বলতে চাইছে। এখানে দেখে নাও তোমরা, বাকিটা ওটা মুছে ফেললাম। বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটা ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন, দিয়ে তিনি যত টাকায় ক্রয় করেছিলেন তার শতকরা তত টাকা লাভ হলো। 336 টাকা বিক্রি করেছে, দিয়ে যত টাকায় ক্রয় করেছিলেন তত টাকা লাভ হয়েছে। তাহলে আমরা ধরে নেব যে ঘড়িটা ক্রয় মূল্য সমান x টাকা, মানে যত টাকায় ক্রয় করেছিলেন সেটা আমরা ধরে নেব। তাহলে আমরা কি করব, এটা 6-এর দাগের কত অঙ্ক? 6-এর দাগের 4-এর অঙ্ক, 6-এর দাগের 4-এর। তাহলে আমরা ধরে নেব ঘড়িটির ক্রয় মূল্য সমান হচ্ছে x টাকা। ক্রয় মূল্যটা ধরে নিলাম। আর ঘড়িটার বিক্রয় মূল্য বলা আছে 336 টাকা। আর ঘড়িটার বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে যত টাকায় কিনেছিলেন হচ্ছে 336 টাকা। ঠিক আছে, বলা আছে এখানে ঘড়িটা তিনি ক্রয় করেছিলেন 336 টাকায়। তাহলে ঘড়িটা বলেছেন যে যত টাকায় কিনেছিল মানে ঘড়িটা যত টাকা ক্রয় মূল্য সেই পরিমাণ লাভ হয়েছে, শতকরা লাভ। তাহলে শতকরা লাভের সূত্র আমরা জানি, যে ক্লাস 9 আমরা পড়েছি। শতকরা লাভ সমান হচ্ছে মোট লাভ বাই ক্রয় মূল্য গণিত 100। এবার মোট লাভ মানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ধরো না একটা জিনিস কিনে 20 টাকায় কিনেছো, আর ওটা মানে 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলাম। তাহলে ক্রয় মূল্য যদি 20 হয়, বিক্রয় মূল্য 30 হয়, তাহলে লাভ কত হলো? 10 টাকা। 30 মাইনাস 20, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য 336, তাহলে 336 মাইনাস এক্স বাই ক্রয় মূল্য, বাই হচ্ছে ক্রয় মূল্য গণিত 100। এটা হচ্ছে তোমার শতকরা লাভ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার শতকরা লাভ। আর শতকরা লাভ বলে দিয়েছে যে যত টাকা লাভ হয়েছে সেটাই হচ্ছে শতকরা লাভ। এই যত টাকা মানে ঘড়িটা যত টাকায় কিনেছেন তত টাকাই শতকরা লাভ। হ্যাঁ, শতকরা লাভ তত টাকা বলেছে। তাহলে শর্তে 336 মাইনাস এক্স বাই এক্স সমান এক্স গণিত 100, শতকরা লাভ হচ্ছে এইটা, সমান হচ্ছে এক্স। ঠিক আছে, সমান হচ্ছে এক্স। কেন? যত টাকা লাভ হয়েছিল শতকরা, এটা শতকরা লাভ, ওই জন্য 100 গুণ করেছি। শতকরা লাভের সূত্র এটা 9-এ পড়েছো তোমরা। তাহলে শতকরা লাভ যত টাকা হয়েছে তত টাকা, কত টাকা হয়েছে শতকরা লাভ যত টাকা ঘড়িটা কিনেছিলাম, মানে ঘড়িটা ক্রয় মূল্য, তাহলে সমান এক্স করলাম। তাহলে এটা কোনাকুনি গুণ করো, মানে উপরে 100টা গুণ করে দিলে কত হবে? 336 দুটো শূন্য মাইনাস 100 এক্স সমান, এই এক্স আর এক্স গুণ হবে, নিচেতে বাই 1 আছে, আসলে 100 এর উপরে গুণ আছে, আর এক্স এর সঙ্গে এক্সটা গুণ হলো, তাহলে এক্স স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে? এগুলোকে এক্স স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসো, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 100 এক্স মাইনাস প্লাস 33600 সমান 0। এবার মাইনাস কমন নিল, মাইনাস কমন নিলে কি দাঁড়াবে? এক্স স্কোয়ার প্লাস 100 এক্স মাইনাস 336 0। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে এইটা, এক্স স্কোয়ার প্লাস 100 এক্স মাইনাস 33600 33600 সমান হচ্ছে 0। তাহলে সমীকরণটা লিখি আর একবার, এক্স স্কোয়ার প্লাস 100 এক্স মাইনাস 33600 সমান হচ্ছে 0। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অঙ্কর মানে সমীকরণটা, যেটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, বেশ। এবার দেখো, এবার বলেছে নেক্সট অঙ্কটা দেখো,
5 অঙ্কটা বলছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। বলছে যে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা নৌকার বেগটাকে ধরে নেব। ঠিক আছে, নৌকার বেগটাকে, আর স্রোতের বেগটা 2 কিমি বলা আছে, তাহলে আমরা স্রোতের বেগটা বলা আছে, আমরা নৌকার বেগটা ধরে নেব। তাহলে আমরা কি করব, পাঁচের অঙ্কটা আমরা কি করব দেখো, পাঁচের অঙ্কটা আমরা ধরে নেব নৌকার বেগ। নৌকার বেগ সমান x কিমি পার ঘন্টা। ঠিক আছে, বেশ। এবার তাহলে স্রোতের অনুকূলে বেগ কত হবে? স্রোতের বেগ বলে দিয়েছে যে 2 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের বেগ সমান 2 কিমি পার ঘন্টা। ঘন্টায় 2 কিমি মানে 2 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এবার স্রোতের বেগ তাহলে এখানে তোমার স্রোতের বেগটা বলে দিয়েছে 2 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে বেগ কত হবে? স্রোতের অনুকূলে বেগ মানে ধরে নাও একটা নৌকা স্রোতের অনুকূলে যাচ্ছে, স্রোতের বেগ 10 আর নৌকার বেগ 20, তাহলে টোটাল বেগটা কত হবে? 20 + 10 30। আর যদি স্রোতের প্রতিকূলে হয়, তাহলে যদি স্রোতটা যদি উল্টো দিকে যায়, নৌকার অন্য দিকে যায়, নৌকার বেগ 20 হয় আর স্রোতের বেগ 10 হয়, তাহলে নৌকার বেগটা হবে 20 - 10। মানে স্রোতের অনুকূলে হলে স্রোতের বেগটা যোগ করতে হবে, আর স্রোতের প্রতিকূলে হলে যোগটা মানে এটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে এসেছে। বেশ, তাহলে স্রোতের অনুকূলে বেগটা কত হচ্ছে আমাদের? x + 2 কিমি পার ঘন্টা। এত হলো স্রোতের অনুকূলে বেগটা। এবার বলেছে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে। স্রোতের অনুকূলে 21, তাহলে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে x + 2 কিমি পার ঘন্টা, স্রোতের অনুকূলে বেগ। ঠিক আছে, এবার বলেছে যে সেই দূরত্ব গিয়ে আবার ফিরে এসেছে। তাহলে যদি এটা এইভাবে গিয়েছে 21 কিমি স্রোতের অনুকূলে গিয়েছে, তখন বেগটা ছিল x + 2। ঠিক আছে, x + 2 ছিল বেগটা, আর আবার ফিরে এসেছে। তাহলে ফিরে যখন আসছে তখন তো স্রোতের বিপরীত দিকে আসছে। যাওয়ার সময় স্রোতের অনুকূলে গিয়েছে, স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা। যাওয়ার সময় গিয়েছে 21 কিমি স্রোতের অনুকূলে x + 2 বেগ নিয়ে, কারণ নৌকার বেগটা আর স্রোতের বেগটা যোগ হবে বললাম স্রোতের অনুকূলে। আর আসার সময় স্রোতের প্রতিকূলে এসছে, তাহলে বেগটা তখন কি হয়ে যাবে? x - 2। তাহলে যখন আসার সময় 21 কিমি এসেছে, তখন বেগটা ছিল x - 2। বেগটা ছিল কি? x - 2। ঠিক আছে, তাহলে স্রোতের প্রতিকূলে বেগটা কত? স্রোতের প্রতিকূলে মানে আসার সময় স্রোতের প্রতিকূলে 21 কিমি গিয়েছে, তখন x + 2 বেগ ছিল। তাহলে স্রোতের প্রতিকূলে বেগ কত হবে? স্রোতের প্রতিকূলে মানে আসার সময় স্রোতের প্রতিকূলে বেগ সমান কি হবে? x - 2 কিমি পার ঘন্টা। x - 2 কিমি পার ঘন্টা। তাহলে 21 কিমি যাবার সময় কত সময় লাগবে? সময় সমান আমরা কি জানি? সময় সমান হচ্ছে দূরত্ব বাই বেগ। সময় সমান আগের অঙ্কতেই করলাম আমরা। সময় সমান হচ্ছে দূরত্ব বাই বেগ। ঠিক আছে, দূরত্ব বাই বেগ। তাহলে আমরা যাওয়ার সময় 21 কিমি যেতে সময় লাগে। 21 কিমি যেতে কত সময় লাগবে? 21 কিমি যাবার সময় স্রোতের অনুকূলে গিয়েছে যাওয়ার সময়, তাহলে স্রোতটা যেদিকে ছিল, তাহলে মানে 21 দূরত্ব 21 কিমি বাই হচ্ছে x + 2 এত ঘন্টা। 21 / x + 2 ঘন্টা। ঠিক আছে, দূরত্ব 21 আর বেগটা x + 2, কারণ স্রোতের অনুকূলে বেগটা এই বেগটা। ঠিক আছে, আর 21 কিমি আসতে সময় কত লাগবে? 21/x - 2 ঘন্টা। ঠিক আছে, 21/x - 2 ঘন্টা। 21/x - 2 ঘন্টা। ঠিক আছে, এই 21/x - 2 ঘন্টা কেন? কারণ আমাকে আসার সময় বেগটা বলেছে যে 21/x - 2 ঘন্টা। আসার সময় বেগটা কি হয়ে যাবে? তখন স্রোতের প্রতিকূলে আসবে। তাহলে এই দুটো বেগ টোটাল সময় বলেছে 10 ঘন্টা। তাহলে আমাদের যাওয়ার সময় বেগ হচ্ছে 21/x + 2 সময়, আর আসার সময় হচ্ছে 21/x - 2। তাহলে দুটোকে যোগ করলে সমান 10 আসবে। ঠিক আছে, তাহলে আমরা এবার এটা লিখি যে শর্তে কি লিখবো আমরা? শর্তে
শর্তে 21/x+2 প্লাস 21 আসার সময় বেগটা, যাওয়ার সময় বেগটা 21/x+2 হলো, আসার সময় x - x-2 21 তাহলে সমান 10 ঘন্টা। এবার লসাগু করো, এটা মুছে ফেলি। তাহলে লসাগু করলে কত আসছে দেখো, লসাগু করলে আসছে তোমার এখানে দুটো দুটো গুণ হয়ে যাবে, কিছু মেলেনি। তাহলে এখানে x+2 ক্যান্সেল হয়ে গেল, x - 2 পড়ে আছে। তাহলে 21 × x - 2 প্লাস এখানে x - 2 মিলে গেছে, তাহলে 21 × x+2 সমান 0। ঠিক আছে, এবার তোমরা দেখো গুণ করলে 21x - 42 প্লাস 21x প্লাস 42 বাই কত, x² - 4 করে দিলাম। এটা কেন, a প্লাস b ইন্টু মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দিলাম, x² - 4 হয়ে গেল। তাহলে এটা কত আসছে দেখো, এখানে 42 আর 42 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 42x বাই x² - 4 সমান হচ্ছে 0। এই সরি, এখানে 10টা 0 লিখে দিয়েছি, 10। ঠিক আছে, বেশ। তাহলে এবার কোনাকুনি গুণ করে ফেলো। তাহলে এটা 10x² - 4x 40 সমান হচ্ছে 42x। ঠিক আছে, এবার এইদিকে করি আমরা এই সাইডে। তাহলে 10x² - 40 সমান 42x। তাহলে এটা 42টা এদিকে নিয়ে চলে এসো। তাহলে 10x² - 42x - 40 সমান 0। এখান থেকে আবার 2 কমন নিয়ে নি, 2 কমন নিলে কি দাঁড়াবে, 5x²। এখান থেকে 10x² থেকে 2 কমন নিলাম, তাহলে 5x² - 21x - 20 সমান 0। তাহলে 2টা দিকে ভাগ করে দিলে 0 হয়ে যাবে। তাহলে 5x² - 21x - 20 সমান 0। ঠিক আছে, তাহলে 5x² - 21x - 20 সমান 0 আমাদের সমীকরণটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এখানে 2 কমন নিলাম, আর কিছু করিনি। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। আর আমাদের এখানে 3টে অঙ্ক আছে। তারপরে 6 অঙ্কটা দেখো, 6 দাগের 6 অঙ্কটা, 6 দাগের 6 অঙ্কটা কি বলছে দেখো, 6 থেকে 6টা পড়ে নিয়ে বলছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। বলছে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। ঠিক আছে, মহিম অপেক্ষা মানে মহিমের থেকে মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, আর উভয় তারা একসঙ্গে 2 ঘন্টায় করতে পারে। তাহলে আমরা কি করব, ধরে নেবো যে মহিমের সময় লাগে, মজিদের 3 ঘন্টার বেশি লাগে বলেছে। হ্যাঁ, মজিদের 3 ঘন্টা বেশি লাগে। তাহলে মহিমেরটা আমরা ধরে নেবো, যে ধরি মহিম একা কাজটি করতে পারে, ধরি মহিম একা কাজটি করতে পারে x ঘন্টায়। তাহলে মজিদ কতক্ষণ করতে পারবে, তাহলে মজিদের সময় লাগবে, তাহলে মজিদের সময় লাগবে কাজটি শেষ করতে সমান x + 3, x + 3 ঘন্টা। ঠিক আছে, তাহলে x ঘন্টায় মহিম করে গোটা কাজটা, আর মজিদ করে x + 3 ঘন্টায়। আর আমরা জানি যে মোট কাজ সমান 1 অংশ হয়। তাহলে মোট কাজ সমান হচ্ছে তোমার 1 অংশ, মোট কাজ সমান তোমার হচ্ছে 1 অংশ। ঠিক আছে, এবার দেখো বলেছে উভয় তারা কতক্ষণ করতে পারে, উভয় 2 ঘন্টায় করতে পারে। তাহলে x ঘন্টায় মহিম গোটা কাজটা শেষ করে, তার মানে 1 অংশ করে। তাহলে x ঘন্টায় মহিম কাজ করে 1 অংশ। তাহলে 1 ঘন্টায় কত কাজ করে, 1/x অংশ। ঠিক আছে, 1/x অংশ, 1 টোটাল টাইমটা। আর মজিদ 1 ঘন্টায় কত করবে, মজিদ 1 ঘন্টায় কাজ করে, মজিদ 1 ঘন্টায় কাজ করে কত, 1/x + 5 অংশ, 1/x + 5 অংশ। ঠিক আছে, মহিম x ঘন্টায় কাজ করে 1 অংশ, আর মজিদ তাহলে 1 ঘন্টায় মানে x ঘন্টায় কাজ করে 1 অংশ, 1 ঘন্টায় এত,
তাহলে মজিদেও তার সেরকম হবে, 1/x হয়েছে আর এর 1/x + 5 হবে। তাহলে দুজনে 1 ঘন্টায় কত কাজ করে একসঙ্গে? তাহলে দুজনে, এবার আমরা লিখবো দুজনে একসঙ্গে 1 ঘন্টায় কাজ করে। দুজনে একসঙ্গে 1 ঘন্টায় কাজ করে, 1 ঘন্টায় কাজ করে সমান 1/x + 1/x + 5, 1/x + 1/x + 5, ঠিক আছে? এটা হচ্ছে দুজনে একসঙ্গে কাজ করে। বেশ, তাহলে এটা লসাগুটা করে দিলে কত হবে? 1/x + 1/x + 5, তাহলে এখানে লসাগু হবে x × x + 5, আর তোমার এখানে x + 5 x মিলেছে, তাহলে x + 5, আর এটা হবে তোমার x + 5 মিলেছে, তার মানে x, তাহলে 2x + 5/8। তাহলে এই কাজটা তারা দুজনে একসঙ্গে করে, এত অংশ। তাহলে এখানে এটা লিখে ফেলি। তাহলে তোমার এটা হচ্ছে তোমার 2x + 5/x × x + 5 অংশ। এবার 1 ঘন্টায় এত অংশ কাজ করে, তাহলে এক অংশ কাজ কতক্ষণ করবে দুজনে একসঙ্গে? তাহলে আমরা সেটাই বের করতে চাইছি। তাহলে মানে যেহেতু বলে দিয়েছে যে উভয়ে 2 ঘন্টায় কাজটা শেষ করে, তাহলে শর্তে মানে ওয়েকিং নিয়ম করব। তাহলে এখানে কি লিখবো? এখানে দেখো কি লিখবো, দুজনে 2x + 5/x + 5 × x অংশ কাজ করে 1 ঘন্টায় দুজনে একসঙ্গে। তাহলে এক অংশ কাজ করে মানে পুরো কাজটা, এক অংশ কাজ করে 1/, হবে 1/, এইটা এটা উল্টে যাবে, তাহলে x/x + 5/2x + 5, ঠিক আছে? x/x + 5/2x + 5, ঠিক আছে? বুঝতে পারলে? কিছু না, x ঘন্টায় কাজ করে এক অংশ, তাহলে 1 ঘন্টায় কাজ করে 1/x অংশ, তাহলে মজিদ 1 ঘন্টায় কাজ করে 1/x + 5 অংশ, তাহলে দুজনে একসঙ্গে 1 ঘন্টায় কাজ করে, ঠিক আছে? এত অংশ, তাহলে এত অংশ 1 ঘন্টায় করে, তাহলে এক অংশ মানে পুরো কাজটা একসঙ্গে 2 ঘন্টায় করে, শর্তেটা করবো আমরা। তাহলে পুরো কাজটা 1 ঘন্টায়, এক অংশ কতক্ষণে করে? মানে x/x + 5/2x + 5 ঘন্টায়, এটাই বলে দিয়েছে 2 ঘন্টা। তাহলে শর্তে আমরা এবার লিখতে পারি যে শর্তে 2 ঘন্টা বলে দিয়েছে ওটা, তাহলে আমরা এবার লিখতে পারি শর্তে যেটা বেরোলো আমাদের সেটা সমান হচ্ছে 2 ঘন্টায় বলা আছে। তাহলে শর্তে x/x × x + 5/2x + 5 সমান হচ্ছে 2, ঠিক আছে? এদিকে সরে করে একটু ওদিকে পাবো তাহলে বোর্ডটা। তাহলে এখানে পাচ্ছি x² + 5x সমান, এটার সঙ্গে এটা গুণ হবে, নিচেতে 1 আছে, তাহলে এটার সঙ্গে এটার গুণ হলো, এটার সঙ্গে 2x + 5 এর সঙ্গে 2 গুণ হবে, তাহলে 2x + 5 এর সঙ্গে 2 গুণ হলে 4x + 10, ঠিক আছে? তাহলে এটাকে এদিকে নিয়ে এসো, 4x টাকে, x² + 5x - 4x - 10 সমান 0। তাহলে x² + x - 10 সমান 0। তাহলে আমাদের সমীকরণটা এলো x² + x - 10 সমান 0। তাহলে আমাদের সমীকরণটা কি এসেছে? x² + x - 10 সমান 0, এইটা আমাদের সমীকরণটা এসেছে, ঠিক আছে? বেশ, এবার নেক্সট অঙ্কটা দেখো, আর দুটো আছে আমাদের, শেষ করে নেবো আজকে। বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের স্থানীয় অঙ্ক দশকের স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, ঠিক আছে? আগে আমাদেরকে জানতে হবে যে সংখ্যা কিভাবে তৈরি হয়। একটা সংখ্যা কিভাবে তৈরি হয়। প্রকৃত মান আর স্থানীয় মানের কথা তোমরা আগেই পড়েছো ছোটবেলায়। প্রকৃত মান আর স্থানীয় মানের ব্যাপারটা একবার বলে দিই। এখানে দেখো, ধরে নাও একটা সংখ্যা আছে 25, তাহলে এখানে 2 এর প্রকৃত মান, 2, ঠিক আছে? 5 এর প্রকৃত মান 5, ঠিক আছে? কিন্তু 2 এর স্থানীয় মান, হচ্ছে 2 × 10 সমান 20। কেন? কারণ দশকের ঘরে আছে, ঠিক আছে? আর 5 এর স্থানীয় মান হচ্ছে 5 × 1 সমান হচ্ছে 5। দেখো 20 + 5 যোগ করলে 25 আসছে। তাহলে আমরা কি দেখছি? সংখ্যা সমান
যে কোনো সংখ্যা সমান, এটা 25টাকে কি করে আনবো দেখো, 5 গণিত 1 প্লাস 2 গণিত 10 সমান 0, এই সরি 25 গুণ করে 0 বলে ফেললাম। তাহলে স্থানীয় মানগুলির যোগফল হচ্ছে, মোট স্থানীয় মানের যোগফল হচ্ছে সংখ্যাটা, মানে যেই ঘরে আছে তার সেই প্রকৃত মান গণিত স্থানীয় মান প্লাস প্রকৃত মান গণিত স্থানীয় মান। মানে যদি প্রকৃত মান স্থানীয় মানে অত মানে ভাবতে না চাও, তাহলে যেই ঘরে আছে সেইটা, সেই সংখ্যাটা গণিত এককের ঘরে হলে 1 গুণ করব, দশকের ঘরে হলে 10 গুণ করব, আর শতকের ঘরে হলে 100 গুণ করব, হাজারের ঘরে হলে 1000 গুণ করব। তাহলে আমাদের বলেছে যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার এককের ঘরে স্থানীয় অঙ্কটি দশকের ঘরে স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে আমাকে যেটা বলেছে, আমি যে কোনো একটা ধরে নেবো, এককের অঙ্কটা বা দশকের অঙ্কটা। আমি ধরে নিই যে দশকের স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, এককের স্থানীয় অঙ্ক, এককের স্থানীয় অঙ্কটা দশকের স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে দশকের অঙ্কটা ধরে নেবো, ধরি দশকের স্থানীয় অঙ্ক, দশকের অঙ্ক লিখি, দশকের অঙ্ক সমান এক্স। তাহলে এককের অঙ্ক কত হবে, এককের অঙ্ক কত হবে, এককের অঙ্ক কত হবে, এক্স প্লাস 6, 6 বেশি বলেছে, ঠিক আছে। তাহলে সংখ্যাটি আমরা বের করে নিই, সংখ্যাটি সমান, এখনই বললাম যে এককের ঘরে যেটা আছে সেটাকে 1 দিয়ে গুণ করব, আর দশকের ঘরে যেটা আছে সেটাকে এক্স দিয়ে গুণ করব, দিয়ে যোগ করব। তাহলে আমরা লিখবো এক্স প্লাস 6 গণিত 1 প্লাস এক্স গণিত 10। তাহলে আমরা কত পাচ্ছি, এক্স প্লাস 6 প্লাস 10x। তাহলে আমরা পাচ্ছি 11x প্লাস 6, 11x প্লাস 6, ঠিক আছে। তাহলে আমরা পেলাম 11x প্লাস 6, তাহলে সংখ্যাটি পেলাম 11x প্লাস 6। এবার বলেছে যে সংখ্যাটি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে অঙ্কদ্বয়ের গুণফলটা বার করি, অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয়ের গুণফল কত হবে, একটা অঙ্ক x আছে আর একটা x প্লাস 6, তাহলে দুটোর গুণফল, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x হয়ে গেল অঙ্কদ্বয়ের গুণফল। এই অঙ্কদ্বয়ের গুণফলটা বলেছে যে সংখ্যাটির থেকে 12 কম, সংখ্যাটির থেকে 12 কম, তাহলে সংখ্যাটি নিশ্চয়ই বেশি 12, তাহলে সংখ্যাটি থেকে গুণফলটা বিয়োগ করলে কত হবে, 12 হবে। তাহলে শর্তে আমরা লিখতে পারি, শর্তে সংখ্যাটি থেকে 12 কম, তাহলে শর্তে সংখ্যাটি হচ্ছে 11x প্লাস 6 মাইনাস সংখ্যা দুটির গুণফল প্লাস এটা সমান হচ্ছে 12। তাহলে ব্র্যাকেটটা তুলে দিলেই হবে, 11x প্লাস 6 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x সমান হচ্ছে 12। তাহলে এদিকে কত থাকছে, এদিকে তোমার থাকছে মাইনাস এক্স স্কোয়ার, 11x আর 6x বিয়োগ হবে, তার মানে হচ্ছে প্লাস 5x প্লাস 6, আর মাইনাস 12টা এদিকে নিলে মাইনাস 12 হবে সমান 0। তাহলে দাঁড়াচ্ছে কত, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 সমান 0। এবার মাইনাস কমন নিই, কমন নিলে হবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। তাহলে আমাদের এইটা এলো সমীকরণটা। আমাদের সমীকরণটা কত এসেছে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0, এইটা এসেছে আমাদের সমীকরণটা। কিছু নয়, বলেছে সংখ্যাটির থেকে 12 কম, এইটা সংখ্যা দুটির গুণফলটা বলেছে, অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে অঙ্ক দুটো গুণ করে দিলাম, দিয়ে সংখ্যাটি থেকে বিয়োগ করে দিলাম, সংখ্যাটি 12 বেশি বটে তার মানে, তাহলে সংখ্যাটি মাইনাস সংখ্যাদের গুণফল সমান 12। ঠিক আছে, আমাদের লাস্ট অঙ্ক আজকের লাস্ট অঙ্কতে আমরা চলে এসেছি, 6 এর দাগের লাস্টের অঙ্ক, 6 এর দাগের 6 এর অঙ্কটা দেখো পড়ি আগে। বলছে 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল 450 বর্গমিটার। 45 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠ আছে, তার চারিদিকে সমান চওড়া একটি বর্গক্ষেত্রাকার কি আছে, রাস্তা আছে, সমান চওড়া একটি রাস্তা আছে, আর রাস্তাটির ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে আমরা দেখো ছবিটা আঁকি আগে, এটা মুছে ফেলি। ছবিটা দেখো, একটা আয়তক্ষেত্র আঁকবো, তার চারিদিকে আমাকে একটা রাস্তা আঁকতে হবে, ঠিক আছে, বেশ। তাহলে দেখো একটা আয়তক্ষেত্র, এরকম একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য বলে দিয়েছে তোমার 45, তাহলে এটা হচ্ছে তোমার 45 মিটার। আর আগে রাস্তাটা এঁকে নিই, এইটা ধরে নাও আয়তক্ষেত্রটা, এটা আয়তক্ষেত্রটা, ভিতরটা আয়তক্ষেত্রটা, আর বাইরের চারিদিকে দেখো সমান চওড়া রাস্তা আছে, এটা হচ্ছে রাস্তার চওড়াটা, এটা হচ্ছে রাস্তাটা, ঠিক আছে। আর ভিতরটা হচ্ছে আয়তক্ষেত্রটা, আর বাইরের চারিদিকে রাস্তা আছে, ভিতরটা মাঠটা, ঠিক আছে। তাহলে ভিতরের খেলার মাঠটা বাইরের দিকে আছে বলেছে, হ্যাঁ বাইরের দিকে আছে,
খেলার মাঠের এটা দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 45 আর এটা হচ্ছে 40। তাহলে এটা হচ্ছে 45, এটা হচ্ছে 40। ঠিক আছে, বেশ। এইবার আর এইটা চওড়াটা আমরা জানি না, রাস্তার ক্ষেত্রফলটা, এই রাস্তার ক্ষেত্রফলটা বলে দিয়েছে 450 বর্গমিটার, 450 বর্গমিটার। তাহলে দেখো আমরা যদি গোটাটার ক্ষেত্রফল বের করি, রাস্তা সহ যদি মাঠের ক্ষেত্রফল বের করি আর মাঠের ক্ষেত্রফলটা যদি বিয়োগ করে দিই, ঠিক আছে, রাস্তার গোটা ক্ষেত্রফলটা মানে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল এই গোটাটা মানে তোমার এবিসিডি যদি নাম দিই আর ভিতরটা যদি PQRS নাম দিই, PQRS, তাহলে এবিসিডি থেকে যদি ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই মাঠটা, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব, রাস্তার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমাদেরকে রাস্তা সহ ক্ষেত্রফল বার করতে হবে আর রাস্তার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে আমরা লিখবো, ধরি রাস্তাটি x মিটার চওড়া, ধরি রাস্তাটি x মিটার, এটা মুছে ফেলি, এদিকে ছবিটা আঁকা থাকলে সুবিধা হতো তোমাদের, হয়তো এখানে ছবিটা আঁকাই থাকুক। এটা তোমার আয়তক্ষেত্রাকার মাঠটা আর এটা চারিপাশে রাস্তাটা। ঠিক আছে, এটা হচ্ছে x মিটার চওড়া বললাম, এটা তোমার 45, এটা 45, এটা 40, এটা 40। ঠিক আছে, মাঠের দৈর্ঘ্য প্রস্থটা। তাহলে রাস্তাটি x মিটার চওড়া। ঠিক আছে, বেশ। এবার রাস্তাটার প্রস্থ হচ্ছে 40, এই মাঠটার প্রস্থ হচ্ছে এই মানে 45, প্রস্থটা দৈর্ঘ্যটা 45। তাহলে এইদিকে যদি রাস্তা সহ প্রস্থ বার করি তাহলে 45 আর এইদিকে 45 এই x, তাহলে দুদিকে x করে বাড়বে। যদি রাস্তা সহ প্রস্থ বার করি, রাস্তা সহ প্রস্থ কেন বার করছি, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল বের করতে হবে। রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল মানে গোটাটা মাইনাস ভিতরে মাঠের ক্ষেত্রফলটা, দুটো বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফলটা পাবো। তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য 45 প্লাস x, দুদিকে x করে বাড়বে, উপর দিকে x নিচের দিকে x, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য। তাহলে 45 প্লাস 2x মিটার। আর রাস্তা সহ মাঠের প্রস্থ কত হবে, 40 প্লাস 2x, একই প্রস্থটাও তাই, এদিকে যোগ হবে x, এদিকে যোগ হবে x, দুদিকে x করে যোগ হলো। ঠিক আছে, তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল বের করে নি, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত হবে, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য গণিত রাস্তা সহ মাঠের প্রস্থ সমান রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল। তাহলে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x বর্গমিটার। আর রাস্তার মাঠের ক্ষেত্রফলটা কত, ভিতরের মাঠের ক্ষেত্রফলটা বার করে নি। মাঠের ক্ষেত্রফল কত, 40 গণিত 50 বা 50 গণিত 40, দৈর্ঘ্য গণিত প্রস্থ বা প্রস্থ গণিত দৈর্ঘ্য। তাহলে এটা তোমার 45, 4 5 20, শূন্য হাতে রইলো 2, 4 আর 4 4 16 আর 2 18, তাহলে 1800। ঠিক আছে, 4 5 20, শূন্য হাতে রইলো 2, 4 4 16 আর 2 18। ঠিক আছে, তাহলে 1600 বর্গমিটার, এই 1800 বর্গমিটার। তাহলে তোমার রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেছি আর রাস্তা সহ ক্ষেত্রফল পেয়ে গেছি, এইটা মাঠের ক্ষেত্রফলটা। তাহলে ভিতরে আমি বললাম যে ভিতরের বাইরের রাস্তা সহ ক্ষেত্রফল মাঠের মাইনাস ভিতরে মাঠের ক্ষেত্রফল সমান এইটা পাবো, রাস্তার ক্ষেত্রফলটা চারিদিকে। ঠিক আছে, এই ভিতরটা এই গোটাটা যদি বিয়োগ করি, গোটাটা থেকে যদি ভিতরের মাঠটা বিয়োগ করি, তাহলে আমরা এই পোর্শনটা পেয়ে যাবো, এই পোর্শনটা মানে এই রাস্তাগুলো পেয়ে যাবো, রাস্তাগুলো। ঠিক আছে, ভিতরের মাঠটা যদি বিয়োগ করে দিই গোটা রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে, তাহলে রাস্তাটা পেয়ে যাবো। তাহলে আমরা কি লিখবো এবার, শর্তে কি লিখবো, রাস্তা সহ ক্ষেত্রফল এইটা মাইনাস এইটা সমান হচ্ছে তোমার রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে 450। তাহলে তাহলে আমরা লিখবো এবার শর্তে। ঠিক আছে, আমরা এবার লিখবো শর্তে আমরা লিখবো এবার এটা 6 অঙ্কটা। তাহলে শর্তে আমাদের রাস্তা সহ ক্ষেত্রফল এসেছিল 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x সমান মাইনাস রাস্তার ক্ষেত্রফল 1800, মাঠের ক্ষেত্রফল সমান হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল মাইনাস মাঠের ক্ষেত্রফল সমান রাস্তার ক্ষেত্রফল, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল গোটাটা মানে বাইরেরটা মাইনাস ভিতরে মাঠের ক্ষেত্রফল 1800 বেরিয়েছে সমান রাস্তার ক্ষেত্রফল। তাহলে এটা গুণ করে নাও, এটা হবে 45 গণিত 40, 45 এর সঙ্গে প্রথমে গোটাটা গুণ হবে, তারপর 2x এর সঙ্গে গোটাটা গুণ হবে। তাহলে 45 গণিত 40, তারপর প্লাস 45 গণিত 2x
তারপরে প্লাস এটা গেল একটা, আর 45 এর সঙ্গে গোটাটা গুণ করলাম, এবার 2x এর সঙ্গে, তাহলে 2x গণিত 40 প্লাস 2x গণিত 2x মাইনাস 1800 সমান 450, ঠিক আছে, সমান হচ্ছে তোমার 450। তাহলে কত আসছে, তাহলে আসছে এখানে 4 5 20 শূন্য হাতের 2, ওটা 1800 আসবে, এটা 1800 প্লাস 45 দুগুণে 90x প্লাস এখানে তোমার 80x প্লাস এখানে তোমার 4x স্কোয়ার মাইনাস 1800 সমান 450, ঠিক আছে। তোমার এখানে 1800 আর 1800 ক্যান্সেল হয়ে গেল, তাহলে পরে থাকছে 4x স্কোয়ার প্লাস 8 আর 9 কত, তোমার 8 আর 9 17, তাই তো, মানে 170 x মাইনাস 450, 450 এদিকে নিয়ে চলে এলাম, ঠিক আছে। এবার তোমার এটাকে তুমি 2 দিয়ে 2 ইয়ে করে নিতে পারো, কমন নিয়ে নিতে পারো, তাহলে x স্কোয়ার প্লাস এটা 2x স্কোয়ার হবে, তাহলে 2টা কমন নিলে এখানে কত হবে 2x স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার 170 এর থেকে যদি 2 কমন নাও মানে ভাগ করো তাহলে কত আসবে 85, 80 80 কত হয় 160, আর 5 হচ্ছে তোমার 10 মানে 170, ঠিক আছে, 8 দুগুণে 16 আর 5 দুগুণে 10, তাহলে 85x মাইনাস 450 সমান হচ্ছে 0। তাহলে এবার 2টা ওইদিকে ভাগ হয়ে যাবে, তাহলে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 450, এই 450টা এদিকে ভাগ করি, দেখছো 450টা তাহলে কত হবে 440 মানে 220, তাই তো, মানে 2 দুগুণে 4 আর 25 দুগুণে 50, জি, ঠিক আছে, 250 মানে 200 200 400 আর 25 25 50, তাহলে 225 সমান 0। তাহলে আমাদের সমীকরণটা এলো 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 সমান হচ্ছে 0, ঠিক আছে। এখানে দেখে নি একবার 1800 প্লাস তোমার এটা হয়েছে প্লাস এইটা 2x ইন্টু 40x প্লাস 2x ইন্টু 2x, তাহলে 1800 প্লাস 90x প্লাস 80x প্লাস 4x স্কোয়ার মাইনাস 1800 সমান 450, 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450, ঠিক আছে। বেশ, দেখো তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল কোর্স থেকে 1.1। এর পরের দিন আমরা 1.2 শুরু করব, তার আগে ইন্ট্রোডাকশন অবশ্যই লাগবে। তাহলে তোমরা এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে তোমরা। তাহলে এই কোর্স থেকে 1.1 কমপ্লিট হয়ে গেল, এবার আমাদের 1.2 আসবে। আর ওদিকে আমাদের ভৌত বিজ্ঞানের আলো চ্যাপ্টারটা চলছে, আলো চ্যাপ্টারটা আমি 3 নাম্বার পার্ট অব্দি আপলোড করেছি, তারপরে 4 নাম্বার আপলোড করবো,